আজকে আমি শুরুতেই বলি আমি প্রিয়ার করা প্রশ্নের উত্তর দিতে এলাম। হ্যাঁ, প্রিয়ার করা প্রশ্নের উত্তর দিতে এলাম। আমি জানি প্রিয়া ভিডিওটা দেখছে এবং আমার মনে হলো ভিডিওর থেকে ভালো, যেহেতু আমি একজন ক্রিয়েটার, সুতরাং ভিডিওর থেকে ভালো উত্তর দেওয়ার মতো জায়গা বোধহয় কিছু হয় না। কারণ টাইপ করে উত্তর দেওয়া আর ভিডিওতে একটা 10-15 মিনিটের ভিডিওতে উত্তর দেওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। টাইপ করে কতক্ষণ আর উত্তর দেওয়া যায়, তাই না? যার কারণে আমি প্রিয়াকে ভিডিওতে উত্তরটা দিতে আসলাম। প্রিয়া যে প্রশ্নটা আমাকে করেছে, আশা করি প্রিয়া আমার উত্তর পেয়ে নিশ্চয়ই সবটা বুঝতে পারবে। যাই হোক, কালকে তোমরা জানো আমি প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। প্রিয়ার যেদিন শ্বশুর চলে গেছে সেদিন একটা আপডেট দিয়েছি, তারপরে কালকে প্রথম আমি ভিডিও করেছি প্রিয়াকে নিয়ে। তো সেখানে তোমরা প্রচুর মানুষ যে কজন দেখেছো আমার ভিডিও আর কি, তার মধ্যে তারা তাদের মতামত জানিয়েছে। তো যারা ভিডিও দেখেছো তো ভালো, আর যারা দেখোনি তারা দেখে আসতে পারো, দেখে এসে তারা বলতে পারো আজকে যে কথাগুলো বললাম, মানে বলতে যাচ্ছি আমি, সেগুলো কোথাও গিয়ে ভুল বলছি কিনা। তো সেখানে আমি দেখলাম অনেকের মতামত জানিয়েছে। যার যেমন মনে হচ্ছে সে তার মতো করে মতামত দেবে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। মানে সবাই তো সমান ওপিনিয়ন দেবে না, সবার ভাবনা চিন্তা সমান হবে না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেখানে আমি দেখলাম প্রিয়া কিছু লিখেছে, তার নিচে গিয়েও মানে ভিউয়ার্সরা, অ্যাকচুয়ালি কিছু ভিউয়ার্স আছে এরকম, সবাই বলবো না, কয়েকজন এরকম ভিউয়ার্স আছে যাদের একটু তার কাটা থাকে। এটা বলতে আমার কোথাও বাঁধলো না আজকে, যাদের সত্যি রিয়েলি তার কাটা থাকে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, এই যে যারা প্রশ্ন করছো আমাকে যে তোমার এত পয়সার প্রয়োজন, এটা নিয়েও পয়সা ইনকাম করতে হয়, ভাই আমি তো শুরু থেকেই বলে এসেছি আমি আমার মুখটা দেখানোর জন্য এখানে বসিনি, নেট খরচা করে সময় নষ্ট করে ভিডিও করার জন্য। আমি তো মুখটা দেখানোর জন্য বসেছি, তো মনিটাইজেশন অফ করে তোমাদের সাথে গল্প করতাম, আমি তো ইনকাম করতেই বসেছি এখানে, তাই না? তারপরে আরেকটা কথা বলছি যে এটা নিয়েও ইনকাম করতে হয়, কেন করবো না? কেন করবো না? কে করছে না? তাহলে আমি করলে দোষ কোথায়? আমি কথা বললে অন্যায়টা কোথায়? আমি যেখানে প্রিয়াকে বেচে ইনকাম করতে পারছি, তাহলে সেখানে প্রিয়া কেন নিজে কন্টেন্ট করে ইনকাম করতে পারবে না? আমার প্রতিবাদটা সেখানে ছিল। এটাতেও আমি ভুল বলেছি, এটাতেও আমি ভুল করেছি, আর এই উত্তরটা আমার প্রিয়ার কোনো কমেন্টের নিচে গিয়েই দিচ্ছে। তার মানে প্রিয়াকে আবার বলছে এইসব ছোট লোকের সাথে কথা বলো না, এরা শুধু ইনকামই চেনে। ছোট লোকটা কে? তুমি কার হয়ে কথা বলছো? মানে তুমি আমার এগেনস্টে বলছো, প্রিয়ার পরে বলছো, না প্রিয়ার এগেনস্টে বলছো, আমার পরে বলছো? আমি তো এটাই বুঝতে পারলাম না। কারণ ওভারঅল ভিডিওটাতে আমি বলেছিলাম আমরা যেখানে প্রিয়ার শ্বশুর রিলেট করে ভিডিও করতে পারছি, ইনকাম করতে পারছি, তাহলে প্রিয়া কেন নিজের শ্বশুরকে রিলেট করে ইনকাম করতে পারবে না? তাহলে সেখানে আমি ছোট লোক কোথায় হলাম যে তুমি প্রিয়ার করা কমেন্টের নিচে গিয়েই তুমি আবার লিখছো তোমার কমেন্টটা? তাছাড়া আরও অনেক মানুষ অনেক রকম মানে অনেকভাবে এই জিনিসটাকেই মানে কমেন্ট করেছে এই ভিডিওটা নিয়ে। কারণ কিছু মানুষ আছে যাদের একটু পিন দেওয়া খোঁচানো, যেমন এই যে দেখো না সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অনেক মানুষই আছে যাদের পিন দেওয়া খোঁচানো স্বভাব। তো এরকম কিছু ভিউয়ার্স আছে যাদের পিন দেওয়া স্বভাব, তারা ভিডিওর সারাংশ কিছু দেখে না, স্টার্টিং দেখবে, স্টার্টিং দেখেই ব্যাস তার মতো ওই কয়েক সেকেন্ড দেখলাম তার মতো করে কমেন্ট করে লিখে দিয়ে বেরিয়ে যাবে। এতে যে তার সময়টা নষ্ট হচ্ছে, আমার কিন্তু কিছু হচ্ছে। আমি তার থেকে মানে কি বলবো, 1 পয়সা 2 পয়সা পেলেও হয়তো পাচ্ছি, কারণ তার টাইপ করতেও তো সময় লাগছে, তাই না? আমি কিন্তু পাচ্ছি, সে নেগেটিভ হয়ে আসলেও কি পজিটিভ হয়ে আসলেও কি আমি পাচ্ছি। তাছাড়া যারা নেগেটিভ কমেন্টস করেছে, 2-4 জন করেছে, তার থেকে অনেক বেশি মানুষ পজিটিভ কমেন্টস করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। না আমাকে বলবো না, আমার বলা কথাগুলোকে যে সেইগুলোকে আমি একদম টু দ্য পয়েন্ট কথা বলেছি, একদম ঠিকঠাক কথা বলেছি। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে বলো, আমি এই ভিডিওটার আগেও একটা ভিডিও দিয়েছি এবং সেটাই অবশ্যই ক্রাউড ফান্ডিং নিয়ে দিয়েছি, সেটা সীমাদিকে নিয়ে। তোমরা যারা দেখেছো জানো, যারা দেখোনি তারা দেখে আসলে বুঝতে পারবে। এই এক ক্রাউড ফান্ডিং নিয়ে যখন আমরা এতটা সোচ্চার হচ্ছি, ক্রাউড ফান্ডিং বন্ধ করতে হবে, মিথ্যে দিয়ে ক্রাউড ফান্ডিং বন্ধ করতে হবে। ক্রাউড ফান্ডিং তাদের জন্যই যার সত্যি ক্ষমতা নেই, ক্রাউড ফান্ডিংটা তার জন্যই, যার ক্ষমতা আছে ফান্ডিং তার জন্য নেই। তাহলে সব ক্ষেত্রে কথা শুধু প্রিয়াকে কেন শুনতে হবে? অনেকেই বলছে, তাহলে আমি তো তাদেরকে একটা কথাই বলছি, তাহলে এত যখন ফান্ডিং হচ্ছে, একটা কেস জেতার জন্যও নাকি ক্রাউড ফান্ডিং করতে হবে? কারো এগেনস্টে কেস লড়বো তার জন্য ক্রাউড ফান্ডিং করতে হবে? আমার ক্যান্সার ছিল, আমি কিউরেবল সার্টিফিকেট পেয়ে গেছি, কিন্তু আমি এখনো ক্যান্সার ভাঙিয়ে খাবো, খেয়ে সেখান থেকে লাখ লাখ টাকা নিয়ে গাড়ি করবো, তার জন্য ক্রাউড ফান্ডিং? সেদিন তো আমাদের কোনো প্রশ্ন আসে না মনে, কই তখন তো আমরা একটাও প্রশ্ন করি না। তাহলে প্রিয়া তার ছেলের জন্য ফান্ডিং করেছিল এবং বলেছে তার ছেলে থ্যালাসেমিয়া পেশেন্ট, তার বিএমটি করতে চায়, করেনি প্রিয়া বিএমটি, কিন্তু ট্রিটমেন্ট তো অফ করে দেয়নি। ট্রিটমেন্টই বিএমটি হলে একসাথে টাকাটা লাগতো, তারপরে থোকে চেক আপ, কারণ রিমির ক্ষেত্রে হয়েছে আমরা জানি প্রচুর খরচ, কিন্তু বিএমটির সাবস্টিটিউট হিসাবে প্রিয়া যেই ট্রিটমেন্টটা নিয়েছে, পুনের ট্রিটমেন্ট,
হয়তো প্রিয়ার ছেলে বিএমটির প্রয়োজন ছিল না, এটা প্রিয়াও জানো। আমি সব জায়গায় ওকে অ্যাপ্রিসিয়েট করবো বলবো না। প্রিয়ার ছেলে বিএমটির প্রয়োজন থাকলে বিএমটি করতেই হতো। প্রিয়ার ছেলে বিএমটির প্রয়োজন ছিল না, হয়তো ও তখন এতটা জানতো না, কিংবা জেনেও বলেছিল যে থ্যালাসেমিয়া পেশেন্ট, যে হয়তো অন্যভাবে বললে কেউ এইভাবে রেসপন্স করবে না, তাই ও বলেছিল আমার ছেলের বিএমটি দরকার। হয়তো ও জানতো বিএমটির দরকার নেই, ও জানতো আমি অন্য ওয়ে ধরেই ট্রিটমেন্ট করবো, কিন্তু বিএমটির নাম করে ফান্ডিংটা করেছে। এবার ও অন্যায় তো করেছে, আর করেছে বলে ডে ওয়ান থেকে ওকে অপরাধী বলে যাচ্ছি, অপরাধীর লেভেলটা ওর গায়ে লাগানো আছে, এবং সেটা শেষ দিন অবধি, যতদিন আমরা বেঁচে থাকবো, সোশ্যাল মিডিয়া বেঁচে থাকবে, প্রিয়া বেঁচে থাকবে, ততদিন কিন্তু এই তকমাটা ওর জীবনে থাকবে। সেটা আমরাও জানি, আমরাও সেখান থেকে নিজেকে সরিয়ে নেবো না, এবং আমরাও বলবো যেখানে যেখানে বলার প্রয়োজন হবে সেখানে সেখানে বলবো। কিন্তু তার মানে এই নয় যে প্রিয়া বিএমটির নাম করে টাকা তুলে প্রিয়া অন্য কোনো খাদে লাগিয়েছে, বা ওর ছেলে অসুস্থ নয়, ওর ছেলে থ্যালাসেমিয়া পেশেন্ট নয়, তাই ওর ছেলের কোনো ট্রিটমেন্টই হচ্ছে না, মিথ্যে কথা বলেছে, সেটা তো নয়। ওর ছেলে তো রিয়েলি থ্যালাসেমিয়া পেশেন্ট। এবং প্রিয়া বিএমটির নাম করে টাকা তুললেও একটা কথা কিন্তু বলেছিল যে আমি দেখবো যে বিএমটি বা অন্য কোনো ট্রিটমেন্টে আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে বিএমটি আমি করবো। বিএমটিতে যদি আমার ছেলে লাইফ রিস্ক না থাকে, তো রিয়েলি বিএমটিতে লাইফ রিস্ক থাকে। আর বিএমটির মুখের কথা নয়, আমি সেটা কালকেই বলেছি। তারপরেও আমরা সবসময় প্রিয়াকেই বলি, প্রিয়া কিন্তু ওর ছেলে ট্রিটমেন্ট করছে, এবং পুনের ট্রিটমেন্টে ওর ছেলে ভালো আছে। আর এই ধরনের কেসেসের ক্ষেত্রে এই যে ট্রিটমেন্টগুলো চলছে, একদিনের ট্রিটমেন্ট নয় কিন্তু। ওই যে আমি যদি মনে করি প্রিয়া আজকে 40 লাখ টাকা তুলেছে, তার মধ্যে কিছু টাকা বেরিয়েও গেছে, অনেক মানুষকে দিয়ে দিয়েছে, যারা চেয়েছে তাদেরকেও রিটার্ন করেছে, তারপরে যে টাকাটা আছে সেই টাকাটা দিয়ে ওই যে ওর ছেলের ট্রিটমেন্টটা ওই একদিন ট্রিটমেন্ট করলে মানে শেষ হয়ে গেলে এমন তো নয়। এই ট্রিটমেন্টটা হয়তো আগামী 10 বছর চলবে, 5 বছর চলবে, তার পিছনে তো খরচ আছে। আর তোমাদের কি মনে হয়, এই যে প্রিয়া যতদিন ধরো ওয়াইডিটা আসেনি, তার আগে যে কদিন ধরে ওর ছেলের এই থ্যালাসেমিয়াটা যখন থেকে ধরা পড়েছে, ওর তখন ক্ষমতা না থাকলেও ও ওর মতো করে চেষ্টা করেছে ওর ছেলের ট্রিটমেন্ট করার। সেই ট্রিটমেন্টটা প্রপার করতে পারেনি, কারণ ওর ফিনান্সিয়াল সেই ক্ষমতা ছিল না। আজকে ওর যে ক্ষমতাটা আছে, আজকে একটা বিএমটি যখন ও করেছিল, বিএমটির জন্য যখন ও বিএমটি করেনি, বিএমটির জন্য যখন ও ফান্ডিং করেছিল, তখনও কিন্তু আজকে এই প্রিয়া যে জায়গায় এসেছে সেই জায়গায় পৌঁছাতে পারেনি। আজকে ও একটা ফান্ডিং করে বুঝেছে জীবনে ও সব থেকে বড় পাপটা করেছে এই ক্রাউড ফান্ডিংটা করে। তাই ওর জীবন থাকতে হয়তো ওর সব কিছু শেষ হয়ে গেলেও আর কোনো ফান্ডিং করার কথা ও ভাববে না। কিন্তু যেখানে আমরা দেখছি ওর ছেলে সত্যি অসুস্থ, থ্যালাসেমিয়া পেশেন্ট, এটাও ভুল বলেনি, একটা ট্রিটমেন্ট চলছে, তারপরেও আমরা ওকে একবারের জন্যও ছাড়ছি না ওর ওই করা অন্যায়টা ওকে বারবার বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেখানে নির্দ্বিধায় মানুষ কেস লড়বো, বাড়ি গাড়ি করবো, আমার অমুক এই জন্য পাচ্ছি না, আমি ওই জন্য পাচ্ছি না, সব কিছুর জন্য ক্রাউড ফান্ডিং করছে, সেখানে আমরা কেউ প্রশ্ন করতে পারি না। আমার কালকের প্রশ্নটা সেটাই ছিল যে সমাজের মানুষ তো আমরাই, তাই না? মানে এই যে ফান্ডিংগুলো হয় সেখানে টাকা কারা দেয়, ডোনেট কারা করে? তোমার আমার মতো মানুষরাই ডোনেট করে। তাহলে আমরা আগে যাচাই না করে কী করে ফান্ডিং করি? এটাই ছিল আমার প্রশ্ন। কিন্তু আমার এই প্রশ্নটা করা নাকি আমার অন্যায় হয়েছে, আমি নিজে ইনকাম করতে বসেছি, আমি তো ইনকাম করতেই বসেছি। এই যে ভিডিওটা করছি প্রিয়াকে নিয়ে, প্রিয়া আমার কন্টেন্ট, আমি এটা থেকেও ইনকাম করবো, ইনকাম করতেই বসেছি। আর এটা অল ওভার সবাই জানে, সোশ্যাল মিডিয়ার সবাই জানে, সমস্ত ভিউয়ার্সরা, সমস্ত ক্রিয়েটার্সরা জানে। সুতরাং তাদের এই যে কমেন্টসগুলো আমার কাছে আননেসেসারি মনে হয়, তাই সব কমেন্টসের আমি আবার রিপ্লাই করি না। যেটা মনে হয় সেটা ভিডিওতে বলি, যেটা মনে হয় না বলি না। যাই হোক, ওভারঅল এইটুকুই ছিল আমার এই কমেন্টস নিয়ে কথা বলা। চলো ভিডিওতে অনেক কিছু বলবো, প্রিয়া প্রশ্ন করেছে আর উত্তর দেবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখলাম অনেক ভিডিও নেমেছে, প্রিয়ার এগেনস্টেই নেমেছে, অনেক জায়গায় যার যেমন মনে হবে, যে যেদিক থেকে যেটা মনে করবে সে সেই দিক থেকে সেটাই বলবে। যাই হোক, কালকে রাতে প্রিয়ার ভিডিও এসছে এবং প্রিয়ার ভিডিও দেখলাম, সেখানে প্রিয়া কিছু কাজকর্ম, শ্বশুরে কিছু কাজ টাজ হচ্ছে হবে, সেগুলো রিলেটেড করে নিয়ম কাজের কিছু কথা। আমরা নিয়ম তো বলে না, একজনের নিয়ম এক এক রকম, এটা সত্যি কথাই। ওদের নিয়মগুলো একটু অন্যরকম, মানে যে নাকি গোবর ছড়া দেয়, গোবর দিয়ে লেপে সে নাকি আর কোনো কাজ করতে পারে, এইরকম নিয়ম আমাদের নেই। যখন নিয়ে যায় তখন আমাদের ছড়া দিতে হয়, বাট ওরকম নেই যে দিচ্ছে সে আর কোনো কাজ করতে পারবে না, এটা নেই। 5 দিনের দিন থেকে খেতে পারে। দেখলাম অবশ্য ওর কে মামি শাশুড়ি না কে একটা যাই হোক রান্না করছে। আমাদের আবার নিয়ম অন্যরকম, অবশ্য ছেলের বউরাই করবে, তো স্বামী স্ত্রী মিলে অবশ্য হয়। আমার শ্বশুরবাড়িতে আবার নিয়ম মানে কি, ওই তোমার ওই 3 মুষ্টি, মানে এরকম করে 3 মুষ্টিতে যে চালটা উঠবে সেইটুকু চাল, আর তার সাথে একটা আলু আর ওই একটা লঙ্কা, এই দিয়েই অবশ্য হবে। ওই
কী বলে নারকেলের ইয়ে দিয়ে, এখন তো নারকেলের ইয়ে পাওয়া যায় না। আমার শ্বশুর যখন মারা গেছিলো আমি তো ওই একটাই পেয়েছি, তাই রেখেছি। ছাদের ওপরে আর কি করা হয়েছিল, নিচে তো আর জায়গা থাকে না, ছাদের ওপরে করা হয়েছিল। তো ওইভাবেই ওই হাজব্যান্ড রান্না করবে যেদিন যেদিন আর কি পায়, শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় পাওয়া যায় না, আমাদের পূর্ণিমার একাদশী এই সমস্ত কিছু মানতে হয়, সেদিন ওই হাজব্যান্ড রান্না করবে, কোনো কথা বলবে না, ওইভাবে বর্ষা হোক বৃষ্টি হোক যাই হোক ওইভাবে করবে। তো সে খেয়ে যাওয়ার পর যেটা থাকবে সেটা বউরা খায়, মানে যার যার স্বামী করবে তার স্ত্রী খাবে। ওই একবার আমরা সেটাই জানি, মানে চান করে উঠে ওটা খেতে হবে, আবার খেয়ে উঠে আবার চান করে মানে ওই ভিজা কাপড়েই থাকতে হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম, যেটা আমি শ্বশুরবাড়িতে করে এসেছি, সেটাই দেখেছি। আর আমি যতটুকু দেখেছি আমার শ্বশুরবাড়িতে, যে আমার বড় যা যেহেতু করতে পারেনি, সে উল্টো ছিল। আমার বড় যা ওই আতপ চালের ভাত করতো, ওই আমাদের ছেলে মেয়েগুলো খেত, তার সাথে আমার শাশুড়ি খেত, ওটা ছিল তাদের অবশ্য। এইভাবে হচ্ছে আমি আমার বাপের বাড়িতেও সেটা দেখেছি, আমার বাবা মামার ঠাকুমা মারা গেছে তখনও এইভাবেই চলেছে, এইটাই আমি দেখেছি। তো এটা এবার এক একজনের নিয়ম হচ্ছে এক এক রকম, সেই নিয়ম নিয়ে কথা বলার কিছু নেই এখানে, কারণ নিয়মটা তুমি আমি তৈরি করিনি, এটা পূর্বপুরুষ ধরে নিয়মটা যার যার নিয়ম অনুযায়ী নিয়মটা হয়ে এসেছে, জায়গা বেস করে অনেক কিছু বেস করে নিয়মটা হয়। তো ওদের নিয়মটা আলাদা, সেটা যাই হোক। দেখলাম কলা খাওয়া যায় না, আমাদের আবার কলা খাওয়া যায়, নারকেল খাওয়া যায় না, তারপরে আর কি কি জানি খাওয়া যায় না, খই কি খাওয়া যায় না, এক একজনের নিয়ম এক এক রকম। যাই হোক, সেটা নিয়ে কোনো কথা বলার নেই। তো সেটা বড় কথা না, যেটা কথা হলো প্রিয়া ভিডিও দিয়েছে এবং খুব ভালো লেগেছে। ভিডিও তুমি ডেফিনেটলি দেবে। অনেক মানুষ দেখছি বলছে যে এরকম পরিস্থিতিতে যখন একটা শোকের আবহ, এই সময়টাতে এই 13-14 দিন ভিডিও না দিলেই হয়। কারণ ভিডিও এই 13-14 দিন বন্ধ করে দিলে পরে যে একেবারে তোমার চলবে না, সংসার চলবে না, সেটা তো একেবারেই নয়। তো এই 13-14টা দিন ভিডিও না দিলে সেটা বেশি ভালো লাগবে, কারণ যে চলে গেছে তাকে নিয়ে আলোচনাটা হোক, এটা একদম একদম ঠিক কথা। যে চলে গেছে তাকে নিয়ে আলোচনা হওয়াটা উচিত। এবার তোমরা একটা কথা বলো, যে চলে গেছে সে শ্বশুর সত্যি চলে গেছে, যে চলে যায় তার কষ্ট যাদের ফ্যামিলিতে যায় তারা একমাত্র বুঝতে পারে, সারা জীবন থাকে, সারা জীবন। ওটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট করতে হয়, কিচ্ছু করার নেই। আমার জ্যাঠাতো দুই দাদা খুব অল্প বয়স, 35 বছর বয়স একজন, আরেকজনের 47 বছর বয়সে মারা গেছে একটা বছরের মধ্যে। তার বউরাও বেঁচে আছে, তাদের বাঁচতে হবে, তাদের ছেলেমেয়েরাও বেঁচে আছে, তাদের জীবন চালাতে হবে। আমার জেঠু বেঁচে ছিলেন, জেঠু মারা গেছে রিসেন্ট, তার 2 ছেলে তার চোখের সামনে চলে গেছে। জেঠু সেই কটা একটা বছর তো বেঁচে ছিল, তারপর জেঠু চলে গেছে, জেঠিমা বেঁচে আছে, তো থাকতে হবে। এবার এই প্রিয়ার শ্বশুর চলে গেছে, বয়স হয়েছে, কিন্তু আমার জেঠিমার শোকটা ভাবো, তার শোকটা কি, সে কোনোদিনও মানে সুস্থ হতে পারবে? তার সবসময় চোখ থেকে অটোমেটিক জল পড়ে। তার স্বামী চলে গেছে, সেটা যতটা কষ্টের তার থেকে 100 গুণ বেশি কষ্টের, তার 2 ছেলে চলে গেছে। তো কিন্তু তারপরেও বাঁচতে হবে, চলতে হবে, তাকেও খেতে হবে, তাকেও ঘুমাতে হবে, তাকেও কাজ করতে হবে। তো আমরা যতই বলি এই সময়টা অফ দাও, অফ দিলে তুমি তাকে নিয়েই ভাবো, কিন্তু তাতে চলে না। আজকে 15 দিন অফ দেওয়া যেতেই পারে, তাতে আমার ওই 15 দিন অফ দিয়েছি বলে আমি না খেয়ে থাকবো এমন না, কারণ আমি এতগুলো দিন ধরে ইনকাম করে আসছি, এটা আমরাও সবাই জানি। কিন্তু এই 15 দিন যে অফ দেবো তার একটা ঘাটতি, কারণ আমার ইনকাম সোর্স এখান থেকে সেই ঘাটতিটা কি আমাকে তার পরের মাসে গিয়ে ভুগতে হবে, যে আমার এই কমটা আসবে। এমনিতেই প্রিয়ার ভিডিও রিসেন্টলি খুব ইরেগুলার হচ্ছিল, কারণ ওর শ্বশুর অসুস্থ ছিল, তারপরে ওর তো সদ্য মাও হয়েছে, ওর শরীরে কতটা ঘাটতি সেই দিকে না তাকিয়ে ও লাগাতার করে যাচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর অনেকটা ফিনান্সিয়ালি অনেকটাই ও কিন্তু ডাউনে পড়েও গেছে, সেইভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারছে না। এটা সম্ভবও হবে না, ছেলেটা একটু সময় লাগবে এই জায়গাগুলোতে উঠে যেতে। তো সেইভাবে তো ও চলছে, এবার যদি আরও পুরো অফ করে দেয় তাহলে ওর আরও সমস্যা হবে। এবার যারা এই প্রশ্নগুলো করছে না, যে এই সময়টা এই কারণে বন্ধ করতে বলা হচ্ছে, মানুষের একটা মানে যেটা বলে ইমোশনের একটা ব্যাপার থাকে, সহানুভূতির একটা ব্যাপার থাকে, যে চলে গেছে তার প্রতি আমার ভালোবাসা যে কী ছিল, তার জন্য আমি কাতর, তার জন্য কাতর ওই 14-15টা দিন নয়, সারাটা জীবনে তার জন্য কাতর হতে হবে, তার জন্য শোক থাকবে। এটা সত্যি কথা। 15 দিন ভিডিও অফ করে রাখলাম মানে তার জন্য আমার কষ্টটা বেশি হচ্ছে 15 দিন, তারপরে কষ্টটা আস্তে আস্তে কাটিয়ে উঠছে এমন নয়। ভিডিওটা আমার প্রফেশন বলে আমায় করতে হচ্ছে, তা না হলে কিন্তু আমাকে করতে হতো না, কারণ আমার এটা থেকে আমার সবটা আসে। আচ্ছা তোমরা একটা কথা বলো, একজন বিখ্যাত নাচের কোরিওগ্রাফার ছিল, সম্ভবত ওনার নাম সরোজ খান, সরজিত মনে হয়, উনি মারা গেছেন, হয়তো বছর 2-3 হবে উনি মারা গেছেন। সরোজ খানই মানে খুব ভালো কোরিওগ্রাফার। সেই মাধুরী দীক্ষিতকে উনি রেডি করেছিলেন, পুরো মাধুরী দীক্ষিতের টাইমটা, শ্রীদেবী মাধুরী দীক্ষিত মনে করে দেখো। তো ওনার আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম, উনি যখন বেঁচে ছিলেন তখন উনি বলেছিলেন যে ওনার ছেলে মারা গেছে, একদিকে উনি ছেলেকে তখন মানে ওরা তো দেয় কবর দিয়েছি, আরেকদিকে গিয়ে আমার শ্যুট ছিল, আমি শ্যুটে গেছি, কারণ আমার ভেতরটা, আমি মা পাথর হয়ে গেলেও আমি আমার ওই প্রফেশনের জায়গায় আমার ওখানে আমি দায়বদ্ধ।
আমি ওখানে প্রমিস করেছি, তাই আমি কমিটেড, আমার ওই কাজটা করতে হবে। কারণ যে চলে গেছে সে আমার সব থেকে কাছে, আমি আর তাকে ফিরে পাবো না, কিন্তু এই শোক নিয়ে আমাকে মৃত্যুর দিন অবধি থাকতে হবে। আমি জানি আমার কি চলে গেছে, কিন্তু ওই জায়গাটায় আমি যেহেতু প্রফেশনাল মানুষ আর ওটাই আমার প্রফেশন, আমাকে ওখানেও আমার দায় আছে, দায়িত্ব আছে, তাই সেটা আমার করতে হবে। তাহলে ওরা সেলিব্রিটি, তাই ওদেরকে ওনার এই ইন্টারভিউটা দেখার পর যত কমেন্টস মানুষ করেছিল প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে যে সত্যিই তাই, এরকম প্রচুর সেলিব্রিটিরা আছে, প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ আছে। কিন্তু যেহেতু আমরা সেলিব্রিটি নই, আমরা সোশ্যাল মিডিয়ার মতো একটা জায়গায় কাজ করে আমরা নিজেরা কিছু করতে চাইছি, সেখানে আমাদের ক্ষেত্রেই প্রশ্নগুলো করা যায়, তুমি কেন বন্ধ করছো? সেলিব্রিটি হলে তাকে অ্যাপ্রিসিয়েট করি, আর আমরা সেলিব্রিটি নই, সাধারণ মানুষ, আমরা ভিডিও করছি, তাই জন্য আমাদেরকে ডিমোটিভেট করা যায়। তোমার এটাই করা উচিত, এই কারণে তুমি স্টপ করে দিতে পারতে, কিন্তু একবার ভাববে তো প্রত্যেকটা জিনিস তুমি যেটা বলছো যে স্টপ করা উচিত, এটার পেছনে যেমন কারণ আছে যে এই কারণের জন্য স্টপ করলে ভালো দেখায় দৃষ্টিকোণের দিক থেকে, ঠিক তেমনি তার পেছনেও আবার কোনো কারণ আছে যে স্টপ করে দিলে তার কতটা ক্ষতি হতে পারে, এটাও তো হতে পারে। প্রিয়া অন্যায় করে না, কখনোই অন্যায় করেনি, এটা তো আমি কখনো বলিনি। যেখানে যেখানে প্রিয়ার নেগেটিভিটি দেখেছি সেখানে সেখানে প্রিয়াকে নিয়ে তো কম নেগেটিভ ভিডিও করিনি। তবে এই মুহূর্তে এই অবস্থায় এসে প্রিয়ার স্বাদের পরেও প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, প্রিয়ার 9 মাসের স্বাদের পরেও করেছে, কারণ ওই যে ভালোবাসা জায়ের সঙ্গে যে বন্ডিং দেখিয়েছে এটা শো আপ, ওটা তো জানি। আজকে তো দেখো একটু সময় লাগলো, সব তো পরিষ্কার, বেশি দিন তো সময় লাগে না, সব বেরিয়ে আসে, অ্যাকচুয়ালি ভেতরের বিষয়বস্তুটা কি সেটা তো বেরিয়েই আসে, তাই না? সেইগুলো নিয়েও যে ওর স্বাদটা শো আপ বেশি, স্বাদ কম, মানে ক্যামেরা ফোকাস বেশি, এগুলো নিয়েও নেগেটিভ ভিডিও করেছি। যেখানে নেগেটিভ দেখেছি করেছি, ইন ফিউচারও করবো। তবে আজকের ডেটে দাঁড়িয়ে প্রিয়াকে নিয়ে নেগেটিভ করার মতো আমি অন্তত কিছু খুঁজে পাচ্ছি না। যারা বলছো এই যে শ্বশুরকে ভাঙিয়ে ও ইনকাম করছে, শ্বশুরকে ভাঙাতে হচ্ছে কেন? ওর ইনকামটাই এটা, ওর ইনকামটাই হচ্ছে এটা। এবার সেই ইনকামেরই মধ্যে ওর টোটাল সমস্তটা আসবে। ওর বাড়িতে কি হচ্ছে, ওর শ্বশুর আসবে, ওর শাশুড়ি আসবে, স্বামী আসবে, ছেলেরা আসবে, সবাই আসবে। কদিন আগে যখন ওই ফ্ল্যাটে প্রিয়া তখন প্রেগনেন্ট ছিল, বলেছিল ওর হাজব্যান্ডের একটা বাজে নেশার জন্য ওর হাজব্যান্ডকেও বাড়ি থেকে ফ্ল্যাট থেকে চলে যেতে বলেছে, 9 বছর সেটা সংশোধন করতে পারেনি, সেটা নিয়েও তো কম কথা বলি। সেটা যেখানে মেকি মনে হচ্ছে মেকি নিয়ে কথা বলেছি, আজকে তো মনে হচ্ছে না কোথাও গিয়ে মেকি। যারা বলছো শ্বশুরের জন্য ও কি করেছে, ও তো কিছু করেনি, ও এই কাজগুলো ও করেনি, ওর স্বামী ও শ্বশুরের টেক কেয়ার করেছে, ওকে তো কিছু করতে দেখেনি। ও কি করবে, ও কি করবে? ও তো সংসারটাকে ট্যাকেল করছে। শ্বশুর কখন কি খাবে, কখন গরম জলটা লাগবে, শ্বশুরের যে জামা কাপড় যেগুলো রোজ চেঞ্জ করছে, যেগুলো রোজ কাচতে হবে, এই দিকটা তো ও সামলাচ্ছে। ওর হাজব্যান্ড ফিজিক্যালি শ্বশুরকে টেক কেয়ার করছে, তাকে খাইয়ে দিচ্ছে, তাকে ওয়াশ করে দিচ্ছে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ও তো এই দিকে কাজ করছে। এইগুলো করতেও তো সময় লাগে। ও তারপরে যে সময়টা পাচ্ছে তখন গিয়ে শ্বশুরের কাছে দাঁড়াচ্ছে। তারপরে বুঝতে হবে ওর একটা ছোট্ট বাচ্চা হয়েছে, তার প্রতি দায়িত্ব সবার আগে, তাকেও তো দেখতে হচ্ছে। তাকে টাইমে টাইমে সে বেস্ট ফিট করছে, টাইমে টাইমে তাকে খাওয়াতে হচ্ছে, সে উঠে যাচ্ছে, তাকে নিতে হচ্ছে, এতগুলো মানুষের জন্য রান্নাবান্না করতে হচ্ছে। তার আরেকটা বাচ্চা আছে, তার পড়াশুনো, তার স্কুল, তাকে রেডি করা, তাকে খাওয়ানো, সেও তো সুস্থ নয়। টাইম মতো তার সবটা করা। তাহলে একটা মেয়ে এতদিন মানে মেনটেন করেও তারপরে শ্বশুরের সেবার কোনো জায়গায় ত্রুটি রাখেনি, কখন কি দিতে হবে, কখন কি খাওয়াতে হবে, হয়তো হাতে পায়ে সে করে উঠতে পারেনি, তারপরে হাতে পায়ে করার কথা ভাবে কি করে? আচ্ছা তোমরা বলো, আমাদের মতো মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, যাদের আমাদের একটা সিজার হয় 6 মাস পর্যন্ত আমরা কি প্যাম্পার্ড হই না বাড়ির লোকের কাছে? মায়ের কাছে থাকবো, মায়ের কাছে না থাকলেও স্বামী 2-4টা কাজের লোক রেখে দেবে, যাদের ধরো মায়ের কাছে থাকার মতো সম্ভব নয়। আমরা ঘরে শুয়ে থাকবো, ওই বাচ্চার যেটুকু দরকার সেটুকু করবো, বাচ্চার জন্য ন্যানি থাকবে, কাঁথা কাপড় ধুয়ে দেবে, আমরা বসে টাইম মতো খাবো। 6 মাস পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি, কত প্যাম্পার। সেখানে প্রিয়া 1টা মাস রেস্ট পায়নি, তাহলে ওর শরীরে অত বড় একটা ক্ষত আছে, সেই নিয়ে আমরা কি করে বলি ওর শ্বশুরকে ও জাগিয়ে তুলবে, শ্বশুরের ও মানে ওয়াশ করে দেবে, এই করবে? ওই যে যা কাজগুলো করছে, কাঁচা ধোয়া, গ্রামের বাড়িতে দৌড়াদৌড়ি করে বৃষ্টিতে ভিজে, সেইগুলো কি কম? এই সময় দাঁড়িয়ে ওর সিজার হওয়া মেয়েটি, কটা মেয়ে এই ধরনের কাজগুলো করে? ও তো সেই আমি দেখেছি হয়তো সিজার মানে আতুরটা উঠেছে, তারপর থেকেও নিজের কাজ নিজে করছে। কদিন ও একটা দিনের জন্য রেস্ট পেয়েছে? তোমরা নিজেরাই বলো, যারা এই প্রশ্নগুলো করছো তারা নিজেকে ওই একটা জায়গায় রেখে করো। খারাপ দেখলে ডেফিনেটলি বলবো, কিন্তু যেখানে খারাপ নেই সেখানেও সেই মেয়েটার খারাপটাকে তুলে ধরে কথা বলতে হবে। আজকের এই শোকের পরিস্থিতিতেও এইটাকেও কন্টেন্ট করে খেতে হবে, এটা নিয়ে আমাকেও 2টো ভিডিও দিতে হবে, এটা আমিও ভাবি। তবে প্রয়োজন পড়লে কালকেও দেবো, কালকেও যদি এরকম কোনো আনসার পাই বা এরকম কোনো ভিডিও দেখি আমার চোখের সামনে, তখন আমাকেও করতে হবে, কারণ আমিও তো বসেছি এখানে কন্টেন্ট করার জন্য। আমি যেটাকে মনে করছি এই টপিকসটাকে আমি কন্টেন্ট করবো না, কিন্তু আমার বাইরে যদি দেখি আরও 10 জন করছে, তখন আমি কেন চুপ করবো?
তাহলে আমিও কন্টেন্ট করবো, তবে আমি সেটা দিয়েই কন্টেন্ট করবো যেখানে আমি অনেস্টির সাথে কথা বলতে পারবো। নিজের সততাকে বিক্রি করে আমি কখনো কন্টেন্ট করবো না। তাহলে যেই মেয়েটা এত করছে তারপরেও সেই মেয়েটা খুদ বার করতে হবে। প্রত্যেকটা জিনিসে আমি দেখেছি যেখানে প্রিয়া ইনভলভ সেখানে তো প্রিয়াকে ছিঁড়ে খাই আমরা, যেখানে প্রিয়া ইনভলভ নয় সেখানেও প্রিয়াকে ইনভলভ করিয়ে দেওয়া হয়। সবসময় রিলেট করা হবে, তুলনা করা হয় প্রিয়ার সঙ্গে প্রিয়ার চায়। কেন? এখানে ও যা ও সম্পূর্ণ আলাদা মানুষ, আর এই জায়গাটা কেন তুলনা করবো? ও যাও ও জায়ের জায়গা থেকে বেস্ট দিচ্ছে, বেস্ট দিয়েছে, সেও তো শ্বশুরের জন্য করেছে। তবে যেখানে তাকে দেখেও আমাদের মেকি মনে হচ্ছে, আমি সেটা নিয়েও কথা বলেছি। কিন্তু তারপরে এই নয় যে সবটাই শো আপ। আজকে যদি তোমরা বলো ক্যামেরার জন্য, শুধু ওই ক্যামেরার ওইটুকু জায়গা ক্যাপচার হবে বলে আজকে প্রিয়া বা প্রিয়ার যা ও শ্বশুরের ওইটুকু করেছে, তাহলে আমি বলবো সেটুকুও তো করেছে, ক্যামেরার জন্য হলেও তো করেছে। আমরা তো ওদের বাড়িতে সিসি ক্যামেরা বসিয়ে রেখে আসিনি, আমরা তো দেখিনি যে সিসি ক্যামেরা বসিয়ে শুধু ওইটুকু টাইমে ওরা করছে, শো অফ করছে শুধু ইনকাম করার জন্য। দেখেছি কি কথা এখান থেকে বলা যায়, অনেক কিছু বলা যায়। যার বাড়ি সে সামলাচ্ছে, তুমি আমি গিয়ে তো সামলাচ্ছি না, ওদেরটা ওরাই সামলাচ্ছে, ওরা দুই ভাই সামলাচ্ছে, ওরা দুই বউ সামলাচ্ছে। যেখানে আমাদের খারাপ লেগেছে সেখানে প্রত্যেককে নিয়েই কথা বলেছি, কিন্তু যেটা কথা বলার বিষয় নয় সেটার মধ্যে এদেরকে এবার তুলে ধরে এদেরকে রিলেট করে কথা বলতে হবে। কেন? কি কারণ? কিসের জন্য করতে হবে বা কিসের জন্য বলতে হবে? আরেকটা জিনিস বুঝতে হবে, আজকে প্রিয়া যেটা করতে পারবে, প্রিয়ার যা আজকে 15 দিন ভিডিও না দিলেও তার কিছু যাবে আসবে। কারণ সত্যি তার সব থেকে বড় জায়গা আছে, তার স্বামীর একটা ইনকাম সোর্স অনেক বড়, ভালো সোর্স আছে, সে জানে। আজকে আমাদের হাজব্যান্ডরা যারা চাকরি করে, এই যে কোভিডের সময় কত মানুষ কত কষ্ট করেছে বলে তো, দুটো খাওয়ার জন্য কত মানুষ। সত্যি কথাই আমরা দেখেছি, আমরা যতটুকু যেভাবে পেরেছি সাহায্যও করেছি। চাল ডাল সবজি এক এক জায়গা থেকে ক্যাম্পেইন করে কত মানুষকে দেওয়া হয়নি, এক একটা ক্লাব থেকে করা হয়নি। কিন্তু সেখানে তোমরা একটুখানি বুকে হাত দিয়ে বলো তো, যাদের হাজব্যান্ডরা গভর্নমেন্ট জব করতে, যেমন আমি আমার কথা বলছি, আমার হাজব্যান্ড ডিউটি যায়নি, তখন তো প্রপার লকডাউন যখন ছিল অনেকগুলো মাস ডিউটি যায়নি। তারপর যখন লকডাউনটা খুলেছিল তখন কেমন ডিউটি হতো, 15 দিন করে অফিসেই থেকে যেত, 15 দিন আবার তারপরে বাড়ি আসতো, কারণ তখন তো এত অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া ছিল না। আর অফিস থেকে কার দিল, আমার বাড়িটা অফিস থেকে অনেকটাই দূরে, কার প্রত্যেকটা মানে এক একজন স্টাফের বাড়ি এক এক জায়গায়, সেখান থেকে তোলা তো পসিবল না, সুতরাং ওই ট্রেনে করেই যাতায়াত করতে হতো। এবার কোভিডের একটা ভয় ছিল, তখন ওই 15 দিন করে একটা ওই শিডিউল মানে রোস্টারের মতো রেডি করা হয়েছিল যে এই 15 দিন এরা ডিউটি দেবে, এই 15 দিন এরা ডিউটি দেবে। 15 দিন করে ডিউটি দিতে, ওখানে থাকা খাওয়ার সমস্তটা ওখানে, 15 দিন পরে এসে আবার বাড়িতে 15 দিন রেস্ট করতে, আবার গিয়ে ডিউটি করতে। যতদিন পর্যন্ত এই যে জোনগুলো যতদিন পুরোপুরি উঠে না গেছে, এই কোভিড থেকে মানে ভ্যাকসিন সবাই পেয়ে না গেছে, ততদিন পর্যন্ত মানে অফিস খোলার পরে এইভাবে চলেছে। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি অনেক মানুষ অনেক কষ্ট ছিল, আশেপাশে দেখেছি, যাকে যতটুকু পেরেছি দিয়েছি। ইভেন আমার বাবা প্রাইভেট সেক্টরে জব করেন, আমার ভাই করেন, তো আমি সেক্ষেত্রেও দেখেছি, আমি এরকম বহু মানুষকে দেখেছি। কিন্তু আমাদের কোনো চিন্তা ছিল না, হয়তো ডিএর টাকাটা পাইনি, এরিয়ারের টাকাটা পাইনি, কিন্তু পার মাসের সেই 28 তারিখে মাস শেষ হোক বা 30 তারিখে শেষ হোক, স্যালারি কিন্তু টাইম মতো ঢুকে গেছে। পৃথিবী এপাশ থেকে ওপাশে চলে গেছে, কত মানুষ হাহাকার করেছে, কত মানুষ মরে গেছে, কিন্তু তারপরও আমাদের কিন্তু কোথাও ভাটা পড়েনি। তাই আমরা জানি আমাদের অন্তত খাওয়া পড়ার মানে এই অভাবটা হবে না। তাই 15 দিন কেন? আজকে আমার হাজব্যান্ড, আজকে বাবা মা কারো সমস্যা হলে ছেলে তার ছুটি পায়, এটা জানি, বাবা মা সন্তান বউ এদের জন্য ছুটি পায়, তাই তো? তো সেই জায়গায় বাবা মা চলে গেলে ছেলেরা ছুটি পায়, সেটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও হয়েছে, এদের ক্ষেত্রেও হবে। সুতরাং এরা 15 দিন কেন? এরা যদি চায়, আমার হাজব্যান্ড যদি চায়, আমার তার মেডিকেল আছে, আমি 2 মাস মেডিকেলে বসে থাকতেই পারে, তার কিন্তু স্যালারি কাটা যাবে। কখন কাটা যাবে? তার ছুটিগুলো যখন শেষ হয়ে যাবে তখন তার স্যালারি কত % করে যেন কাটা যায়, তখন থেকে তার কাটা শুরু করে, একটা টাইম থাকে। তারপর থেকে যদি সে জয়েন না করে প্রপার স্যালারি স্টপ হয়ে যায়। তাহলে এই অপরচুনিটি তাদের আছে, প্রিয়ার ক্ষেত্রে কিন্তু। তাই কথাগুলো বলা অনেক ইজি, কথাগুলো বলা না অনেকটা ইজি, কিন্তু ওইভাবে চলাটা অতটা ইজি নয়। আমি হয়তো আজকে অনেকে হার্ট করে ফেলেছি, আমার অনেক ক্রিয়েটার আছে, সহ ক্রিয়েটার, যারা এটার এগেনস্টে ভিডিও করছে, জানি তাদের খারাপ লাগবে, কিন্তু আমি আমার মতো আমার যুক্তি দিয়ে আমি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে আমি আমার কথাগুলো বললাম। না, আমি প্রিয়ার পরে কথা বলি, কাল যদি প্রিয়া কোনো খারাপ কিছু করে আমি সেদিন প্রিয়ার এগেনস্টেই কথা বলবো। তবে আজকে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে প্রিয়ার কোথাও আমার একটু রং চং বনিতা মেকি মনে হয়নি। প্রিয়াকে কন্টেন্ট করা যাবে, প্রিয়াকে কারোর সাথে তুলনা করা যায়, বা এই মুহূর্ত মেয়েটাকে কন্ট্রোভার্সির জন্য ফেলা যায় বলে আমার পার্সোনালি মনে হচ্ছে।
তাই আমি ওই দিকে যেতে পারবো না। শ্বশুরকে ভাঙিয়ে কেন খাচ্ছে, এটা কেন দেখাচ্ছে আমি বলবো না, দেখাবে, কারণ ও ব্লগার। ও তোমার আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে এক জায়গায় বসে ভিডিও করছে। ও ব্লগার, ওর ব্লগের মধ্যে সব আসে, তাই ও সব দেখাবে। সবাই দেখাচ্ছে, সবাই তো দেখায়, সবাই তো কন্টেন্ট করে, সেখানে দোষ হয় না। শুধু প্রিয়ার ক্ষেত্রে সব কিছুতে দোষ হয়। আর প্রিয়াকে যেই কথাটা আমি শুরুতে বলেছি যে আজকে তোমার প্রশ্নের উত্তর আমি দেবো, তুমি কালকে আমাকে বলেছো দিদি আমার মৃত বাবাকে নিয়ে কেউ কিছু বলেনি, তুমি হয়তো দেখোনি, আমি দেখে এসেই তারপরে ভিডিও করেছে। আমার অনেক শখ ক্রিয়েটাররা শুধু তোমার মৃত শ্বশুর নয়, তুমি ঘন্টায় কত হাজার ভিউজ পাচ্ছ সেটাকে ধরেও ভিডিওস করেছে। না দেখে না জেনে তো কথা বলি না, আমরা বলতে পারি না, অন্তত তুমি জানো যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কথা বলছি। তো করেছে, তুমি হয়তো ভালো করে ওয়াচ করলে বা ভালো করে খোঁজ নিলে তুমি বুঝতে পারবে এখানে আমি নাম তুলতে পারবো না, তাই তুললাম না। যাই হোক, ওভারঅল এটুকুই ছিল আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, প্রিয়ার উদ্দেশ্যে বলা কথা। ভিডিও করে যাও, অবশ্যই করতে হবে। সময় কখনো থেমে থাকে না, শোক চলে যাবে না, এটা থাকবে, সারা জীবন থাকবে, সারাটা জীবন। কিন্তু সময় থেমে থাকবে না, জীবন থেমে থাকবে না, তাই চলতে হবে। আমার যেহেতু চলে গেছিলো, আমিও প্রায় 20-22 দিন ভিডিও দিতে পারিনি, এতটাই কষ্টে আমি পড়ে গেছিলাম। কিন্তু আমার এটা প্রফেশন নয় বলে আমি না দিলেও চলেছে। আমার যদি প্রফেশন হতো বা আমার যদি চাকরির জায়গা থাকতো, আমার যেহেতু চলে গেছে বলে আমি এতগুলো ছুটি তো পেতাম না, আমাকে সেখানে অফিসে জয়েন করতেই হতো, বা প্রাইভেট সেক্টরে চাকরি জব করলে আমাকেও সেখানে 7 দিন 10 দিন পরে জয়েনিং করতে হতো, যতই আমার মন খারাপ থাক। তাই এই কাজটা আমাদের সবার আগে, কারণ এটা দিয়ে আমাদের পরিবারের আরও 5 জনের পেট চলে, তাদের জীবন জীবিকা নির্বাহ হয়, তাই এই কাজটা করতে হবে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, বুঝতে পেরেছো? আর এই কাজটা করবে, তোমার শ্বশুরের আশীর্বাদ আছে, যতটুকু যা করেছো সেটা মানুষ বলবে, মানুষের কাজ বলবে, আমাকে নিয়েও বলবে। আমি এই যে কথা বলছি, আমাকেও কত মানুষ কত কিছু কমেন্ট করে, দেখতেই তো পাও, তোমাকেও বলবে তুমি তো এত বড় ব্লগার। তো মানুষ বলবে, মানুষের কাজই এটা, সবাই ভালো বলবে এটা তো আশা করতে পারি না, কিন্তু তারপরেও নিজের কাজ নিজেকে করে যেতে হবে, সেখান থেকে নিজেকে প্রুভ করতে হবে। আর আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে আমাদের ব্যবহার, আমাদের কর্ম। নিজেকে অনেস্ট রাখলে কেউ বাজে কথা বললেও সেই জায়গা থেকে নিজেকে বার করাটা কোনো ডিফিকাল্ট নয়। তবে তোমার এই যে হটকারী সিদ্ধান্তগুলো তোমাকে প্রশ্নের মুখে ফেলে, এটা আমি আবারও বলছি, তোমার পরে নয়। যেটা তোমার গুণ, আমি সেই গুণ বলে গেলাম, যেটা তোমার দোষ, তোমার দোষটাও তোমাকে বলে গেলাম। যাই হোক বন্ধুরা, এটুকুই ছিল আমার ভিডিওর সারাংশ। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।